আমি এখন রয়েছি রাশিয়ার সেকেন্ড লার্জেস্ট শহর সেন্ট পিটার্সবার্গে, আর ঘুরে দেখছি এখানকার দারুণ সুন্দর সুন্দর জায়গা। এর উপরে সিলিংটা দেখুন, কি সুন্দর সিলিংটা, দেখার মতন। সেন্ট পিটার্সবার্গ আর মসজিদ দুটো একসাথে যায় না, তাই না? কিন্তু এখানেও দারুণ সুন্দর একটা মসজিদ আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব আমার দেখা সবচেয়ে সুন্দর শহরে, আর এইখানে আপনারা যেদিকেই তাকাবেন সেটাই একটা পিস অফ আর্ট। তাহলে যাবেন নাকি আপনাদের ঘরের ছেলে সৌরদীপের সাথে রাশিয়ার সেই বিখ্যাত সেন্ট পিটার্সবার্গ ভ্রমণে? হ্যালো সবাইকে, আর গুড মর্নিং ফ্রম পিটার দ্য গ্রেটের শহর সেন্ট পিটার্সবার্গ। দারুণ সুন্দর একটা সকাল আজকে, দারুণ সুন্দর রোদ উঠেছে, আর মস্কোর পালা শেষ করে এবার এক্সপ্লোর করার পালা সেন্ট পিটার্সবার্গকে। তাই এখন বেরিয়ে পড়েছি, একটু বেলার দিকে বেরিয়েছি, কারণ সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকে। এখন বেরিয়ে যাব সেন্ট পিটার্সবার্গের যে মেন জায়গাগুলো আছে সেইগুলো দেখতে এবং আপনাদের দেখাতে। তাই চলুন সৌরদীপ অ্যাডভেঞ্চার্সের সাথে আজকে এক্সপ্লোর করা যাক সেন্ট পিটার্সবার্গ। এই হচ্ছে সেন্ট পিটার্সবার্গের মেন স্কোয়ার, বা এটা হচ্ছে চার মাথার মোড়। আর এখানে যদি ডান দিকে তাকান তাহলে দেখতে পাবেন এখানকার লোকাল ট্র্যাম। শোনা যায় রাশিয়া বা ইউরোপে কিন্তু প্রথম ট্র্যাম আসে হচ্ছে সেন্ট পিটার্সবার্গেই, কারণ এটা ছিল হচ্ছে পিটার দ্য গ্রেটের শহর। পিটার দ্য গ্রেটকে সব কিছু বলছি, কিন্তু এই দেখুন কি দারুণ ট্র্যামটা মেনটেন করেছে না, আমাদের ওখানে করলো না, নষ্ট হয়ে গেল। আর এই শহরটা জাস্ট দেখুন সকালবেলায় কি সুন্দর লাগছে। এইখানে কবুতরদের সব লোকজন খাবার দাবার দিয়েছে, ওরা খেয়ে বেড়াচ্ছে, হেভি হেভি। এইখানে যে মলটা দেখতে পাচ্ছেন বা মেট্রো স্টেশন আছে, এই মলের নামে কিন্তু মেট্রো স্টেশন। এই গস্টিনিডর কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লাক্সারি মলস ইন দ্য ওয়ার্ল্ড, বা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সুপার মার্কেটস ইন দ্য ওয়ার্ল্ড। বিশাল বড়, এর ভেতরে যাবো, আপনাদের দেখাবো। এই গস্টিনিডর কিন্তু খালি রাশিয়ান না, পৃথিবীর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, বা অনেকে বলে এটা নাকি ওল্ডেস্ট শপিং মার্কেট। এখন এটা একটা মলে পরিণত হয়েছে, কিন্তু এটা এস্টাবলিশ হয় দেখুন 1761 থেকে 1785-এর মাঝখানে। দারুণ দারুণ, তখন এটা লুক পুরো অন্যরকম ছিল, এখন পুরো অন্যরকম লুক, কিন্তু দারুণ। এটার ভেতরে যাবো, আপনাদের দেখাবো, কিন্তু আগে দূরের যে জায়গাগুলো সেগুলো ঘুরে আসি। হেভি ডস্টিনি গড় বলছি একবার, গস্টিনি গড় আসলে নাম এটার। তো এইখান দিয়ে হচ্ছে এন্ট্রান্স। এখানে প্রচুর লাক্সারি ব্র্যান্ডস, নর্মাল ব্র্যান্ডস, রাশিয়ান ব্র্যান্ডস, সবার কাপড় জামা খাওয়া সুভিনিয়ার্স সব কিছুর ব্যবস্থা আছে এখানে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেন্ট পিটার্সবার্গের সে বিখ্যাত রাস্তা, নেভস্কি প্রসপেক্ট বা নেভস্কি অ্যাভিনিউ। আর এখানে কিন্তু সব যে জায়গাগুলো দেখবেন বা সব বিল্ডিংগুলো দেখবেন সবগুলো কিন্তু হেরিটেজ জায়গা একটা, মানে হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে কিন্তু এই পুরো জায়গাটা আছে। আর এটাই হচ্ছে সবচেয়ে বিজি স্ট্রিট এখানকার। 1700 সাল নাগাদ নাকি তৈরি হয় এই জায়গাটা। আর সেন্ট পিটার্সবার্গে যে কোনো মেইন অ্যাট্রাকশন যদি আপনাকে দেখতে হয় তাহলে কিন্তু এইখানেই আসতে হবে। লাক্সারি বুটিক্স বলুন, দামি দামি দোকান, খুব সুন্দর বিল্ডিং। ইনফ্যাক্ট রাশিয়ার প্রথম ট্রামও কিন্তু আসে এইখানে। মানে এই যে রাস্তাটা, এটা কিন্তু অনেক সিগনিফিকেন্স আছে। তো আপনারা যদি সেন্ট পিটার্সবার্গে এসে থাকতে চান তাহলে চেষ্টা করবেন এই নেভস্কিয়েভ প্রসপেক্ট বা নেভস্কিয়েভ অ্যাভিনিউর সামনে কিন্তু থাকার। আজকের সকালের ওয়েদারটা একদম পারফেক্ট, দারুণ সুন্দর রোদ উঠেছে। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এদিককার কাজান ক্যাথিড্রালের সামনে। কাজান ক্যাথিড্রাল দারুণ একটা জায়গা, সেটা আপনাদের দেখাবো। আর এইখানে যেই দিকেই তাকাবেন সেই দিকটাই সুন্দর। সেন্ট পিটার্সবার্গে পুরো এই যে ব্লকটা আছে, পুরো ব্লকটাই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে পড়ে। মানে এখানে এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত হেরিটেজ, এত সুন্দর আর্কিটেকচার, এত ইতিহাস, সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটা দুর্দান্ত সুন্দর। কি লাগছে না, সকালবেলা আর রাত্রিবেলা রূপটা কিন্তু একদম আলাদা। লাস্ট ভিডিওতে আপনাদের রাত্রে সেন্ট পিটার্সবার্গ দেখিয়েছি, আর আজকে দেখাচ্ছি সকালে সেন্ট পিটার্সবার্গ। এইগুলো হচ্ছে সেন্ট পিটার্সবার্গের হপ অন হপ অফ বাস। এইগুলো কিন্তু মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা খরচা পড়ে। তো এইগুলো চেপে কিন্তু আপনারা শহর ঘুরতে পারেন।
যদিও আমি রেকমেন্ড করব যে হেঁটে সেন্ট পিটার্সবার্গ ঘুরতে। খাটনি একটু বেশি পড়বে ঠিকই, কিন্তু আপনার ভালো লাগবে। প্রচুর জায়গা দেখার আছে, মানে বাসে করে অত দূরে না গিয়ে প্রতিটা বিল্ডিং এনজয় করতে করতে যান, ছবি তুলুন, মানে জাস্ট এই ভাইবটা নিন। এত সুন্দর ভাইব এখানে। আমার উল্টো দিকে এই যে দারুণ সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার্চ অফ সেন্ট ক্যাথরিন। আমার দেখে মনে হচ্ছে বাইরের দিকটা দেখে বন্ধ আছে এখন, কিন্তু নেক্সট টাইম যখন আসবো বা রাস্তার ওপার দিয়ে যখন আসবো তখন এই জায়গাটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। আর এখানে লোকাল বাসও দেখতে পেয়ে যাবেন, এই দেখুন এরকম জোড়া বাস এরকম। তো চলুন স্ট্রেট যাওয়া যাক চার্চ অফ সেন্ট ক্যাথরিনে, পরে আসছি। মস্কোর পর আমি চলে এসেছি রাশিয়ার সেকেন্ড লার্জেস্ট শহর, যেটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। আর এই সেন্ট পিটার্সবার্গ তৈরি হয় বা ফাউন্ডেড ইন 1703 বাই পিটার দ্য গ্রেট। এবার আপনারা বলবেন পিটার দ্য গ্রেট কে ছিল, সব ডিটেলসে বলবো, কিন্তু ফর দ্য টাইমিং জেনে নিন। পিটার দ্য গ্রেট 16th সেঞ্চুরি আর 17th সেঞ্চুরিতে এখানকার একজন জার ছিল। জার মানে হচ্ছে এখানকার রাজা, এবং উনি কিন্তু এই সেন্ট পিটার্সবার্গ শহর তৈরি করেন। সেন্ট পিটার্সবার্গের পপুলেশন হচ্ছে 5.3 মিলিয়ন। আর যদি পপুলেশন কাউন্ট হিসেবেও দেখেন, মস্কোর পরেই কিন্তু জায়গা রয়েছে সেন্ট পিটার্সবার্গের। মহিলা কি সুন্দর সেজেছে দেখুন, লোকাল ড্রেস মনে হচ্ছে। অদ্ভুত সুন্দর একটা শহর, যেটা কিনা তৈরি হয় 1703-তে পিটার দ্য গ্রেটের দ্বারা। পিটার দ্য গ্রেট বলেন যে এটা নাকি উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড বা উইন্ডো টু ইউরোপ। তাই জন্য সেন্ট পিটার্সবার্গ যদি দেখেন, এটা কিন্তু পুরো ইউরোপের আদলেই তৈরি করা হয়েছে। পাশেই রয়েছে নেভা নদী, আর এখানে আমি যতদূর জানি 52টা মতন আইল্যান্ডও আছে। দুর্দান্ত জায়গা। আর হোয়াইট নাইটসের জন্য কিন্তু সেন্ট পিটার্সবার্গ খুবই ফেমাস। রাশিয়ার যদি কালচারাল ক্যাপিটাল দেখেন, তাহলে সেটা কিন্তু সেন্ট পিটার্সবার্গই। এবং দ্য সিজ অফ লেনিনগ্রাড যখন হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, তখন কিন্তু এই শহরটার ওপর প্রচুর অ্যাটাক হয় এবং এই শহরটা সার্ভাইভ করে যায়। এবার চলে এসেছি কাজান ক্যাথিড্রালের সামনে। এটা কিন্তু সেন্ট পিটার্সবার্গের খুব বিখ্যাত একটা লোকেশন। অদ্ভুত সুন্দর জায়গা। পুরো মনে হচ্ছে যেন পার্লামেন্ট বা কোনো প্রাসাদ। ভেতরে যাবো, এখানে কোনো এন্ট্রি ফি নেই, ভেতরে যাবো আপনাদের দেখাবো, কিন্তু বাইরের এরিয়াটা দেখে নিন। এখানে একটা ছোটো পার্কও আছে, এখানে ফাউন্টেন আছে। সেন্ট পিটার্সবার্গ কিন্তু ফাউন্টেন, পার্কস এগুলোয় ভরা। আর সব জিনিসগুলো বা সব জায়গাগুলো কিন্তু বিশাল বড় বড়, মানে আপনি কিন্তু হিসেবে রাখতে পারবেন না। রাস্তা হচ্ছে 6 লেন 8 লেনের রাস্তা, বিশাল বিশাল পার্ক, বিশাল ম্যাসিভ বিল্ডিং। কি দারুণ না! আমি সত্যি মানে হয়রান হয়ে যাচ্ছি, এত সুন্দর জায়গা। আমার পেছনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেন্ট পিটার্সবার্গের সে বিখ্যাত কাজান ক্যাথিড্রাল। আর এটাকে কিন্তু লেডি অফ কাজানকে ডেডিকেট করেই বানানো হয়েছে। যদি ভালো করে দেখেন, এটা হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যেটা ভ্যাটিকানে আছে, সেটার মতন করেই কিন্তু বানানো হয়েছে। এবার যে জিজ্ঞেস করেন কেন, কারণ পিটার দ্য গ্রেট বলেছিল যে এই জায়গাটা হবে হচ্ছে উইন্ডো টু ইউরোপ, এবং সেই জন্য ইউরোপের আদলেই বা ইউরোপের মতন দেখানোর জন্যই কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। অদ্ভুত সুন্দর জায়গা, অদ্ভুত সুন্দর। প্রচুর ইতিহাস জড়িয়ে আছে এই ক্যাথিড্রালের সাথে। মাঝে 1932-তে এটাকে কিন্তু ক্যাথিড্রাল হিসেবে আর ট্রিট করা হতো না, আর বানিয়ে দেওয়া হয়েছিল মিউজিয়াম অফ এথিজম। তারপর 1990s-এ এটাকে আবার ফিরিয়ে আনা হয়, আর এটাকে একটা অর্থোডক্স চার্চ বানিয়ে দেওয়া হয়। চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক, আপনাদের দেখাই এই ক্যাথিড্রালের ভেতর দিকটা কেমন। তবে বাইরে থেকে এরিয়াটা কিন্তু খুবই ফটোজেনিক, মানে আপনারা যদি এখানে আসেন, এখানে কিন্তু ছবি ভিডিও করতেই হবে। এইবার যাচ্ছি কাজান ক্যাথিড্রালের ভেতর দিকে। ভেতরটা নাকি খুব সুন্দর শুনেছি, চলুন গিয়ে দেখি একবার। কাজান ক্যাথিড্রালের ভেতরে ঢোকার পর আমার মাথা পুরো ঘুরে গেল। এত সুন্দর ক্যাথিড্রাল বোধহয় আগে কখনো দেখিনি। উপরের সিলিং থেকে আরম্ভ করে নিচের ফ্লোর সবই দুর্দান্ত সুন্দর। উপরের সিলিংটা দেখুন, কি সুন্দর সিলিংটা, দেখার মতন। আস্তে আস্তে কথা বলছি কারণ এখানে বেশি কথা বলার নিয়ম নেই। সিলিংটা জাস্ট দেখার মতন, কি সুন্দর। বিশাল বড় একটা এরিয়া, চারিপাশে দারুণ সুন্দর ডেকোরেটেড কলাম, আর ডান দিক দিয়ে এত মিষ্টি একটা আলো আসছিল,
দেখে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার সেটে চলে এসেছি। এই কাজান ক্যাথিড্রাল কমপ্লিট করা হয় 1811 সালে, আর এখানকার ম্যাক্সিমাম হাইট হলো 71.6 মিটার্স। এখানকার যে দরজাগুলো আছে সেখানে কিছু ফেমাস পেন্টিংও রয়েছে, আর ওভারঅল ক্যাথিড্রালটাই দেখার মতন। মানে এখানে বসে থেকেই আপনাদের অনেকটা সময় কেটে যাবে। এখানকার সব বিল্ডিংই মনে হচ্ছে যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসছে। সামনে যে বিল্ডিংটা, এটা হচ্ছে এখানকার বিখ্যাত সিঙ্গার হাউস। ওপর দিকটা দেখুন কি সুন্দর সব স্ট্যাচু বানানো আছে। এই দিকটা রেনোভেশনে গেছে, আর মাঝখানে কিন্তু ক্যাফে, স্টোর সব কিছু রয়েছে। তো এখানে কিন্তু একটা সুন্দরভাবে মেনটেন করে বলেই কিন্তু জায়গাগুলো ভালো থাকে। রাস্তা দিয়ে আমি এখন ক্রস করে যাব। ক্রস করে হচ্ছে ওপার সাইডটা রয়েছে কানাল, সেই কানালের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাব আরেকটা সুন্দর জায়গায়। যেরকমটা আগেও বলেছি, এখানে কিন্তু পার্কস প্রচুর, মিউজিয়ামস প্রচুর। আপনি যদি আর্ট, লিটারেচার এইসবের লাভার হন তাহলে কিন্তু এখানে প্রচুর জায়গা, প্রচুর কিছু দেখার আছে। আর এই হচ্ছে সেন্ট পিটার্সবার্গের বিখ্যাত কানালস। দেখুন, এটাকে এই জন্যে কিন্তু বলা হয় হচ্ছে ভেনিস অফ রাশিয়া। খুব সুন্দর, খুব সুন্দর। এই কানালের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবো। ওই দিকে রয়েছে সেন্ট পিটার্সবার্গের একটা বিখ্যাত ক্যাথিড্রাল বা চার্চ। চল নদীটায় যাই। আজকে ওরা বন্ধ আছে, কিন্তু বাইরে থেকে দেখিয়ে তারপর পার্কের দিকে যাবো। এইখানে আর ক্যামেরা বন্ধ করা যাচ্ছে না। যেদিকেই তাকাচ্ছি, যেদিকেই ক্যামেরা পয়েন্ট করছি, সেই দিকেই সুন্দর সুন্দর বিল্ডিং। এই দেখুন, পুরো ভিক্টোরিয়ার মেমোরিয়ালের মতন লাগছে আর কি। নর্মাল বিল্ডিং, পুরো ভিক্টোরিয়ার মতন। কি সুন্দর স্ট্যাচু, কি সুন্দর আর কি ডেকোরেশন। 1890 বিল্ডিং লেখা আছে। এই ক্যানালের পাশেই অবস্থিত। রাস্তায় বয়স্ক মানুষরা কিন্তু ছোটো ছোটো দোকানও চালাচ্ছেন সুভিনিয়ারের জন্য। সব জায়গায় দেখছি দেখুন, এই ফুলটা কিন্তু খুব চলে এখানে। এই ফুল বিক্রি এখানে সব জায়গাতেই হয়। প্রেমের শহর, বুঝলেন তো, প্রেমের শহর। এখানে সব লোকজন আর কি একদম মানে প্রেমে পুরো একদম ভেসে যাচ্ছে। আর ইয়াং জেনারেশনের লোকজন এখানে বেশি, তো সেই জন্য কিন্তু এই প্রেম ভাইবটাও আছে। এই ক্যানাল ক্রস করার জন্য এরকম ছোটো ছোটো ব্রিজ রয়েছে। এইগুলো সব ওয়েল মেনটেন। সামনে যে চার্চটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে চার্চ অফ দ্য সেভিয়ার অফ ব্লাড। এটা কিন্তু সেন্ট পিটার্সবার্গের একটা আইকনিক লোকেশন। ওটাতেও যাবো, কিন্তু আজকে যেহেতু বুধবার দিন কিন্তু বন্ধ থাকে। একদম ক্যানালের পাশেই অবস্থিত। দারুণ লাগছে সত্যি। আমি জানি না ভিডিওতে আপনারা নোটিস করেছেন কি না, এখানকার লোকজন মানে যারা কিন্তু সেন্ট পিটার্সবার্গ, মস্কো বা ওভারঅল রাশিয়াতেই থাকে, ওনারা কিন্তু দেখুন খুব নিউট্রাল এরকম কালার্স পরেন। মানে বেজ বলুন, হোয়াইট বলুন, ক্রিম বলুন, ব্ল্যাক, গ্রে, এইসব কালার কিন্তু এখানে বেশি চলে। ব্রাইট কালার্স কিন্তু লোকজন পরেই না এখানে, খুব কম। বিল্ডিংগুলো যদিও খুব সুন্দর সুন্দর ব্রাইট কালার বানিয়েছে, কিন্তু এখনকার লোকজন আর কি এগুলো কিন্তু পরে না। আর আমার পার্সোনালি মনে হয় লোকজন এখানে যে বড় শহরগুলো আছে সেখানে কিন্তু খুব রিজার্ভ। মানে কেউ যেচে পড়ে এসে কথাবার্তা বলে না, যদিও আপনি যদি জিজ্ঞেস করেন আপনাকে কিন্তু হেল্প করবে। আর প্রচুর এরকম মানুষজন এখানে ঘুরে বেড়াচ্ছেন এই ট্যুরগুলো বিক্রি করার জন্য। তো হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরছে মানে বুঝতে পারবেন যে কোনো ট্যুরের জন্যই এটা। যেরকমটা আগেও বলেছি, এখানে কিন্তু প্রচুর মিউজিয়াম। এটা হচ্ছে একটা মিউজিয়াম, দেখুন। এটা আমার যদ্দূর মনে হচ্ছে মিউজিয়াম অফ ইমোশনস এখানে একটা ছিল। তো এখানে কিন্তু মানুষজন ঢুকছে লাইন দিয়ে। তো আপনার যদি ভালো রকম ইন্টারেস্ট থাকে আর্ট, লিটারেচার, মিউজিয়ামসে, তাহলে কিন্তু সেন্ট পিটার্সবার্গ আপনার জন্য একদম আইডিয়াল জায়গা। এইগুলো হচ্ছে সুভিনিয়ারের জায়গা। এখানে সুভিনিয়ার কী দাম দর কে জানে। এই ছোটো ছোটো কি চেন বলুন, এখানে হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, সব কিছু অ্যাভেলেবেল আছে। যদিও এখানে দাম দরগুলো বেশি হবে, 200-300 এরকম লিখছে। অন্য জায়গায় গেলে সস্তায় পেয়ে যাওয়া যাবে।
এখানে সব ছোটো ছোটো দেখুন, এই পিতলের জিনিস, মেটালের জিনিস সব কিছু আছে। Handmade bronze. I made it myself with my friends. থ্যাংক ইউ। প্রচুর দোকান দেখুন, এরকম টুপি বিক্রি হচ্ছে, নানা রকম সুভিনিয়ার্স বিক্রি হচ্ছে, ভালো বেশ। এখানকার লোকজনও কিন্তু ভালো, যে ছেলেটা বলছিল কেনার জন্য দেখো একটু, তো সেরকম কিছু কিন্তু মানে ওরকম করলো না, দেখাবো না এই করবো না, এই নিই না হই না, কোনো জোর জার নেই, কিছু নেই, আপনাকে কোনো স্ক্যাম করতে আসবে না। খুব ভালো শহর, মানে রাশিয়ান সব শহরগুলি আমার বেশ ভালো লাগছে, লোকজনের ব্যবহারও ভালো। যদি ধরুন আপনাকে ইগনোর করতে চাইছে বা কথা বলতে চাইছে না, তাহলে কিন্তু মানে খারাপ ব্যবহার করবে না, কোনো খারাপ ব্যবহার পাইনি আমি এখনও এই মস্কো, সেন্ট পিটার্সবার্গ দুটো জায়গাতেই। হ্যাঁ, কিছু লোকজন একটু রুক্ষসূক্ষ্ম, রাশিয়ানরা কিন্তু রুক্ষসূক্ষ্ম হয়, কিন্তু তারপর যদি আপনি ওদের সাথে ভালো করে কথা বলেন, ভালো ব্যবহার করেন, তাহলে কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। আর আমি এখন সেন্ট পিটার্সবার্গে সে বিখ্যাত চার্চে চলে এসেছি, চার্চ অফ দ্য সেভিয়ার অফ দ্য ব্লাড। দারুণ সুন্দর জায়গা। আজকে বুধবার বলে এটার এন্ট্রিটা বন্ধ, কালকে এসে ভেতরে ঢুকবো, কিন্তু বাইরে থেকে অদ্ভুত দেখতে, দারুণ। সব বয়স্ক মহিলারা এখানে কিছু না কিছু কাজ করছে, দেখুন সুভিনিয়ার শপে কাজ করছে, অথবা এখানে আঁকাউঁকি করছে। যে কোনো বয়স্ক মানুষ, ওনারা কিন্তু এইসব কাজের সাথে ইনভলভ। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কি সুন্দর ক্যারিকেচারটাই বানিয়েছে, মিস্টার বিনের ছবি এঁকেছে। কত বয়স্ক মানুষ, সবাই কত কাজ করছে, কেউ বসে নেই। এই অ্যাভিনিউ, মানে এই যে টার্নটা দেখছেন না, এই চার্চের এখানে কত সুন্দর সুন্দর আঁকা পাওয়া যায়, খুব সুন্দর। পুরো দেখুন সব জায়গায় আর্টিস্টরা বসে আছে। আর সামনে হচ্ছে মিখাইলভস্কি গার্ডেন, এখানকার আরেকটা বিখ্যাত জায়গা। চলুন যাই, সেই ভেতরে যাই, আপনাদের দেখাই। প্রচুর এখানে কিন্তু স্ট্রিট পারফর্মাররাও থাকে, কিন্তু ওরা নানা রকম ড্রেসপত্র পরে কিন্তু এরকম ঘুরে বেড়ান, ওদের সাথে ছবি তুলতে পারেন, সব রকম ব্যবস্থা আছে। আমার এদিকে ডান দিকে বাদিকে দেখতে পারবেন নানা রকম এরকম ড্রেসপত্র পরে লোকজন রয়েছে। এটা কিন্তু ডাকে, আমাকে জিজ্ঞেস করছিল কোথা থেকে এসছো, এই ছবি তোলা একসাথে, তো তার জন্য কিন্তু পয়সা লাগবে, ঠিক আছে। ওরা এরকম সেজে রয়েছে, কষ্ট করছে, পয়সা দিতেই হবে, তাই মানা করে দেবেন, মানে ভালো করে মানা করে দেবেন, কোনো অসুবিধা হবে না। এইখানে এক সুন্দরী সেজেগুজে দাঁড়িয়ে আছে, এসে কথাবার্তা বলার চেষ্টা করছিল। আমি বললাম যে না 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 বাবা, আমি আর ছবি টবি তোলা রাজি নেই। এবার যাওয়া যাক মিখাইলভস্কি গার্ডেনের ভেতরে। এটা এখানকার খুব বিখ্যাত একটা গার্ডেন। সামনে রয়েছে মিখাইলভস্কি পার্ক, আর এই ভেতর দিয়ে ঢুকে যদি ডান দিকে যান, তাহলে এখানে একটা বিখ্যাত মিউজিয়াম আছে, সেন্ট পিটার্সবার্গের মিউজিয়াম। সেন্ট পিটার্সবার্গ যেহেতু টুরিস্টি জায়গা, তো সেই জন্য এখানে কিন্তু মানে টুরিস্ট ট্র্যাপ বলবো না, লোকজন আর কি এসে কিন্তু আপনাকে অ্যাপ্রোচ করবে। এক সুন্দরী আমাকে এসে বলছে, ড্রেস পরা এখানকার, মানে রানীরা যেরকম ড্রেস পরা না সেরকম ড্রেস পরা, মানে বলছে কোথা থেকে এসছো। আমি তো তখনই বুঝে গেছি ব্যাপারটা, কোথা থেকে এসছো, কোথায় যাবে, ঠান্ডা লাগছে কি না, এই সেই হ্যান ত্যান। তারপরেই বলছে আমার সাথে ছবি তুলবে, আমি তো বুঝেই গেছি। আমি বললাম নো থ্যাংক ইউ বলে চলে আসলাম। তখনই মুখটা একটু গোমড়া হয়ে চলে গেলো, সঙ্গে সঙ্গে সাইডের দিকে। কিন্তু হ্যাঁ, যেটা করা সেটা ওরা করছে, কোনো অসুবিধা নেই। পয়সা রোজা করছে, কষ্ট করছে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট হ্যাঁ, পয়সা কিন্তু জানা নেই যে কত টাকা নেবে, কী নেবে, কিচ্ছু কিন্তু জানা নেই। যদি আপনি ছবি তুলতে চান, তাহলে কিন্তু আগে থেকে পয়সা জেনে নেবেন, কটা ছবির জন্য কত টাকা। এখন আমি যেই জায়গা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এটা হচ্ছে মিখাইলভস্কি গার্ডেন, আর পাশেই রয়েছে রাশিয়ান মিউজিয়াম। তো এই যে জায়গাটা, এটা কিন্তু 18th সেঞ্চুরির যে সুইডিশ এস্টেট ছিল তারই একটা পার্ট। বিশাল বড় গার্ডেন, পেছনে রয়েছে প্যালেস, আর দারুণ সুন্দর ওয়েল মেনটেন একটা জায়গা। 1817 সাল নাগাদ এম্পায়ার আলেকজান্ডার I উনি কিন্তু কমিশন করেন আর্কিটেক্ট কার্লো রসিকে এই জায়গাটা বানানোর জন্য। বেশি ইতিহাসে যাচ্ছি না, কিন্তু সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন বা যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু রাশিয়ান মিউজিয়ামের পার্ট। এগুলো কি আমিও জানি না সত্যি বলতে, কিন্তু প্রচুর এরকম স্ট্রাকচারস রয়েছে। দেখুন এখানে ব্রিজ, সামনে একটা কনসার্ট হল, এই সব কিছু কিন্তু এখানে বানানো হয়েছে, সব কিছুই ইংলিশ ল্যান্ডস্কেপ স্টাইলে। আর এই অ্যাপ্রোচটা কিন্তু খুব পপুলার ছিল 18th সেঞ্চুরি নাগাদ। দারুণ সুন্দর। এই জায়গাটা একটা প্যাভিলিয়ন আছে যেটা নষ্ট হয়ে যায়, আর এই পুরো প্যাভিলিয়ন আর এই যে গার্ডেন আছে সেটাকে কিন্তু 2000 সালে রেস্টোর করা হয়।
কি সুন্দর একটা মাঠের সামনে দাঁড়িয়ে আছি, মানে এটাকে গার্ডেন বলছে কিন্তু গার্ডেনের মধ্যে আর কি পার্ক রয়েছে। সে ছোটোবেলায় এসে আনন্দপুরি মাঠের কথা মনে পড়ে যাচ্ছে। আনন্দপুরি মাঠে খেলতে যেতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কি দারুণ সব দিন ছিল। আর এখন কি অবস্থা। তো এখানে এসে কিন্তু সেই জিনিসগুলো ফিরে পাচ্ছি, মানে মানুষ ফ্যামিলিকে টাইম দিচ্ছে, বাড়ির লোকের সাথে ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, মানে সবাই দৌড়াচ্ছে না। মস্কোতে এমনি সবাই দৌড়াচ্ছিল, সেন্ট পিটার্সবার্গে কিন্তু সবাই দৌড়াচ্ছে না, এটা একটা ভালো জিনিস। এই পার্কের মধ্যে ছোটো ছোটো খাওয়ার দোকানও আছে দেখুন, দাম দরটা যদি একটু বেশির দিকে, তবে এই পার্কে চাইলে আপনারা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন, এনজয় করতে পারেন। কোনো হইহল্লা নেই, কিচ্ছু নেই, খুব শান্ত, খুব শান্ত। রিল্যাক্স করার জন্য চলে আসুন মিখাইলভস্কি গার্ডেনে। আপনাদের হাতে যদি বেশ ভালো টাইম থাকে, সেন্ট পিটার্সবার্গে এসে আমার পার্সোনালি কিন্তু খুবই ভালো লাগলো, মানে দারুণ সুন্দর একটা পার্ক। প্রচুর পোস্ট সোভিয়েত কান্ট্রিজে এবং রাশিয়াতে অনেক পার্ক দেখেছি, কিন্তু এটা দি বেস্ট। পিওর অক্সিজেন। পার্ক থেকে বেরিয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে রাশিয়ান মিউজিয়াম আছে, ওটা আরেকটা পার্ট। এটাও কিন্তু মিখাইলভস্কি যে প্যালেস ছিল সেটারই অংশ একটা। খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখার মতন। এই বিল্ডিংটা পুরো অরেঞ্জ, আর এই হচ্ছে এখানকার মেন রাস্তা। পার্কের আরেকটা পার্টে চলে এসেছি। তো এই মেন রাস্তা ধরে এই যে মিউজিয়ামটা দেখে এইবার যাব হচ্ছে এখানকার যে নদী আছে, নেভা নদী, সেই দিকে। তো চলুন হেঁটে ওই দিকেই যাওয়া যাক। লাইফ কত ইজি, লাইফ কত রিল্যাক্সড। এই নেভা নদী থেকে যে ক্যানালগুলো এসছে, সেখানে দেখুন বাচ্চা বুড়ো সবাই বসে পড়েছে মাছ ধরার জন্য। দুপুরবেলা একদম রিল্যাক্স করে মাছ ধরছে, একদম লাইফ ইজ এনজয় পুরো। আমি এখন ঘুরতে ঘুরতে আরেকটা অপূর্ব সুন্দর আর হিস্টোরিক জায়গায় চলে এসেছি, যেটার নাম হচ্ছে ভেচনি অগন অথবা ফিল্ড অফ মার্স। সেন্ট পিটার্সবার্গ মানেই তো পার্ক আর গার্ডেন, তো পার্ক আর গার্ডেন কিন্তু সব জায়গাতে আছে। পার্ক আর গার্ডেন আপনারা মিস করতে পারবেন না। এখানে যে কোনো জায়গায় যাবেন, যে কোনো হিস্টোরিক জায়গায় যাবেন, সামনে একটা এটার্নাল ফ্লেম আছে, যেটার কি ঐতিহাসিক সিগনিফিক্যান্স সেটা বলবো, কিন্তু সেটাও কিন্তু একটা পার্ক বা একটা গার্ডেনের মাঝখানে অবস্থিত। রোমান গড অফ ওয়ার মার্সকে রেফারেন্স নিয়েই কিন্তু এই জায়গাটা বানানো হয়েছিল। এবং শোনা যায় এই জায়গাটা নাকি একটা সোয়াম্পি ল্যান্ড ছিল, মানে হচ্ছে কীরকম বলো, কচুরিপানা টাইপের আর কি। ফেব্রুয়ারি রেভলিউশন অফ 1917 তখন কিন্তু 180 জন মানুষ বা সৈন্য এখানে মারা যান, এবং সবাইকে কিন্তু এখানেই কবর দেওয়া হয়, বা এখানেই কিন্তু ওনাদের সমাধি রয়েছে। এবার আপনাদের একটু বলে দিই পিটার দ্য গ্রেটের সম্বন্ধে। পিটার দ্য গ্রেট ছিলেন রাশিয়ার প্রথম এম্পারার, 1721 সাল থেকে 1725 সাল অবধি। পিটার দ্য গ্রেটের পুরো নাম হচ্ছে পিটার ওয়ান। উনি ছিলেন রাশিয়ার প্রথম সার, এবং উনি জন্মগ্রহণ করেন 1672-তে। 4 বছর রাজ করার পর ওনার কিন্তু মৃত্যু হয় 1725-এ। এবং শোনা যায় এই সেন্ট পিটার্সবার্গ যে জায়গাটা আছে বা এই শহরটা আছে, ওটা কিন্তু পিটার দ্য গ্রেটই তৈরি করেন। উনি কিন্তু 6 ফুট 8 ইঞ্চি ওনার হাইট ছিল, ভাবতে পারছেন, বিশাল লম্বা একজন সার ছিলেন। এবং এটাও শোনা যায় পিটার দ্য গ্রেট নাকি লুকিয়ে চুরি সব জায়গায় ঘুরে বেড়াতেন, মানে ইনকগনিটো মোডে আর কি। কারণ ইউরোপের যে জায়গাগুলো ছিল, যেগুলো খুব সুন্দর জায়গা ছিল, সেখানে নাকি উনি জাহাজ নিয়ে চলে যেতেন, গিয়ে নাকি দেখে আসতেন সেই জায়গায় কী হচ্ছে না হচ্ছে, গভর্নেন্সে কী এসছে, ইঞ্জিনিয়ারিং কী চেঞ্জেস হচ্ছে, নতুন কী তারা আনছে। এবং কেন যেতেন বলুন তো? বোঝার জন্য যে নতুন দেশ বা পৃথিবীতে কী চলছে। খুব ভিশনারি ছিলেন উনি, মানে বিশাল বড় একজন ভিশনারি ছিলেন। এবং উনি কিন্তু 1703 সালে মোস্ট প্রবাবলি তৈরি করেন সেন্ট পিটার্সবার্গ, যেটাকে বলা হয় উইন্ডো টু ইউরোপ। যে কোনো জায়গাতেই দেখবেন সেখানে কিন্তু বসার জায়গা করে দিয়েছে, এটা একটা খুব ভালো জিনিস। কিন্তু এই বাথরুমগুলো করতে ভালো হতো, বাথরুম খুঁজে পাচ্ছি না কোথাও। এইবার চলে এসেছি ফিল্ড অফ মার্সে, সেই এটার্নাল ফ্লেমের সামনে। এই এটার্নাল ফ্লেম প্রথম জ্বালানো হয় হচ্ছে নভেম্বর 6, 1957-এ। দেখুন আগুনটা পুরো জ্বলছে। আর এটা কিন্তু ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের প্রথম এরকম মনিউমেন্ট। এটা নাকি সবসময় নাকি জ্বলছে বলে, সবসময় এটা জ্বলছে। দেখুন প্রথমে এটা নাকি গ্যাস পাওয়ার ছিল, কিন্তু তারপর নাকি এটা কোনো মডার্ন টেকনোলজি ইউজ করাতে নিচ দিয়ে কিছু একটা পাইপলাইন বা কিছু বানিয়েছে, সেই জন্য কিন্তু এটা কোনো সময় নেভে না যতই হাওয়া দিক। আর এই ফ্লেমটা আসলে রিপ্রেজেন্ট করে এখানকার যুদ্ধে বা যে কোনো সমস্যাই হোক না কেন, যেখানে মানুষরা মারা গেছেন, সোলজার মারা গেছেন, তাদের উদ্দেশ্য করে কিন্তু এটার্নাল ফ্লেমটা বানানো হয়েছে। এই দিকে তাকালে আপনারা দেখতে পেয়ে যাবেন মার্বেল প্যালেস। আর এই যে জায়গাটা ফিল্ড অফ মার্স ক্রস করে যদি এই দিকে দেখেন, তাহলে এখানে রয়েছে হচ্ছে সামার গার্ডেন। সব প্রচুর দূরে দূরে, তাই আমি আর যাচ্ছি না, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে। তার মধ্যে হিসু আর খিদে দুটোই পেয়ে গেছে। এখানে এটাই প্রবলেম, মানে
কোনো জায়গায় বাথরুম দেখছি না, বা আমি হয়তো বুঝতে পারছি না নেই কে জানে, বাথরুম দেখতে পাচ্ছি না। বাথরুম খেয়ে যেতে হবে, কিছু খাওয়ারও খেতে হবে, খুঁজি দেখি। কারণ এখন নেওয়া নদী ক্রস করে আমি যাবো ওপারটায়, আপনাদের দেখাবো এখানকার একটা বিখ্যাত মস্ক। আর যদি যেতে পারি তাহলে এখানকার একটা ব্যাটলশিপ আছে, সেটাও দেখাবো। রাশিয়া এবং প্রতিটা সিরিজেই আমি চেষ্টা করি আপনাদের কিছু অফবিট এক্সপিরিয়েন্স দেওয়ার আর নতুন নতুন জায়গা দেখানোর। সেইগুলোর জন্য অনেক খরচা তো আছেই, তা বাদে প্রচুর এফোর্টও লাগে। তাই ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন একটা ভিডিওতে লাইক করে, আর যেরকমই মনে হবে একটা কমেন্ট করবেন, কারণ এইগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। এই জিনিসগুলো আমার চ্যানেলকে গ্রো করতে খুব হেল্প করবে। আর আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আবার আমি চলে এসেছি নেভা নদীর পাশে। এইখানে রয়েছে ট্রোইট্রোস্কি ব্রিজ। আমি হয়তো নামটা ঠিকঠাক বলছি কিনা জানি না, কিন্তু এই সে বিখ্যাত ব্রিজ যেটা মাঝখান দিয়ে নাকি খুলে যায়, তলা দিয়ে নাকি শিপ যায়, আমি যতদূর শুনেছি। তো এইটা ক্রস করি ওপারে যাব, কারণ ওপারে একটা বিখ্যাত মসজিদ আছে। সেন্ট পিটার্সবার্গে মসজিদ দেখা যাবে এটা কিন্তু ভাবা যায় না, কারণ এখানকার খ্রিশ্চান পপুলেশন কিন্তু অনেক বেশি। মুসলমান হয়তো আছে এখানে, কিন্তু সেটা সংখ্যা অনেক কম। কিন্তু এই শহরে মসজিদ কীরকম হয় সেটা আপনাদের দেখাবো। তাই চলুন এই ট্রোইট্রোস্কি ব্রিজ ক্রস করে যাই, ওপারটা গিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে কি সুন্দর সুন্দর আর্কিটেকচার, কি সুন্দর সুন্দর মনুমেন্টস আছে, সবই পুরো পিস অফ আর্ট। ব্রিজে উঠবেন, দেখুন ব্রিজের এন্ট্রান্সটাও কি সুন্দর, সব জায়গায় মানে আর্টের ছোঁয়া রয়েছে, কি দারুণ। আমরা বাঙালিরা তো আর্ট আর লিটারেচারের খুব বড় ভক্ত, এবং আমরা এই জিনিসগুলো খুব প্র্যাকটিসও করি। তো আমাদের জন্য স্পেশালি যারা এগুলোকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু সেন্ট পিটার্সবার্গ একটা দারুণ জায়গা। আর্ট, লিটারেচার, মিউজিয়াম, পার্কস, গার্ডেন্স, কি আছে আর কি নেই দারুণ সুন্দর শহরে। আপনারা যদি রাশিয়া আসেন তাহলে কিন্তু সেন্ট পিটার্সবার্গ একদম মিস করবেন না। আর আমি এখন হেঁটে যাচ্ছি নেভা নদীর পাশ দিয়ে, যেটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গের সেই আইকনিক নদী। এর ওপর দিয়ে চলে দারুণ সুন্দর সুন্দর ক্রুজ, যেগুলো চড়ে আপনারা পুরো দেখতে পারবেন সেন্ট পিটার্সবার্গ। আর এই হচ্ছে এখানকার ট্র্যাম, কি দারুণ না, খুব সুন্দর, খুব সুন্দর মেনটেন করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। লাইনগুলো কত সুন্দর মেনটেন, ট্র্যামগুলো দেখে মনে হচ্ছে একদম নতুন, কিন্তু এগুলো কিন্তু নতুন না, অনেক বছর পুরনো। আমি বেশি ভারী জ্যাকেটটা আজকে পরিনি, কিন্তু ব্রিজ দিয়ে হাঁটছি তো রোদটা ডিরেক্ট লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। মানে স্পেশালি যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সব সময় রাশিয়া কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো সেই জন্য এই সময় রোদটা মানে পাওয়া মানে একটা দারুণ ব্যাপার। হেভি লাগছে, প্রচণ্ড হাওয়াও আছে নদীর পাশে, যেহেতু এখানে হাওয়াটাও কিন্তু প্রচণ্ড বেশি। এখন সময় হয়ে গেছে হচ্ছে বিকেল 4টে, আর আমি একটু আগে চলে এসেছিলাম এখানকার বার্গার কিংয়ে। বার্গার কিং কিন্তু এখানকার যে সোলো ট্রাভেলাররা আছে, কম খরচায় একটু হিসু করতে চায়, ঠিকঠাক খাবার খেতে চায়, একটু গরম পেতে চায় আর কি, বাইরে এত ঠান্ডা তো সেই জন্য কিন্তু বার্গার কিং একদম আইডিয়াল। এখানে প্রচুর লোকজন কিন্তু খাচ্ছেও না, জাস্ট আসছে বাথরুম করে চলে যাচ্ছে। তো বড় আউটলেট থাকলে কিন্তু এগুলো সুবিধা, আমি বারবার করে বলছি। যদি আপনারা একা একা ট্রাভেল করেন, এরকম জায়গায় চলে যাবেন, বাথরুম করে নেবেন, ছোটো ছোটো খাবার দাবার খেয়ে নেবেন, লাগলে কফি খেয়ে নেবেন, মানে এগুলো খুব সুবিধা। যেরকম আমাদের ওখানে পেট্রোল পাম্প হয় না, কোনো সব ওয়াশরুম ইউজ করতে হলে, কিছু করতে হলে আমরা পেট্রোল পাম্প ইউজ করি, এখানেও কিন্তু বড় আউটলেটগুলো তেমনি। তো এখানে বসে একটু শরীরটা গরম করে নিলাম, কারণ বাইরে ঠান্ডা পড়ে গেছে। আমার এই কুড়িটা এবার ঠান্ডা লাগছে বেশ ভালো রকম, পাটাও ব্যথা করছে। প্রচুর হাঁটা, সেন্ট পিটার্সবার্গে কিন্তু প্রচুর হাঁটা। গাড়ি নিয়ে ঘুরতে পারেন, কিন্তু গাড়ি নিয়ে মজা পাবেন না। যদি কোনো দেখছেন লম্বা ডিস্টেন্স আছে, মানে ধরুন 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, তখন সেটা গাড়ি নিন। বাকি জায়গাগুলো কিন্তু আমি বলবো পায়ে হেঁটে কভার করুন, সবচেয়ে ভালো। এইখানে কি সুন্দর একটা পার্ক, এখানে পার্ক যেরকম বলেছি ভর্তি, সেই পার্কের ভেতরেই কিন্তু এখানে বার্গার কিং আছে। এখান থেকে আমি খাওয়া দাওয়াটা সেরে নিলাম, ভেতরে বসছিলাম, একটু শরীরটা গরম করে নিলাম, কারণ এরপর যেতে হবে হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। ইনফ্যাক্ট রাশিয়ার সবচেয়ে বড় যে মসজিদ সেইখানে। আপনারা যদি সেন্ট পিটার্সবার্গ শোনেন তাহলে ভাববেন এখানে মুসলিম কোত্থেকে আসলো, কিন্তু বিশ্বাস করুন এখানে প্রচুর মুসলিমের বসবাস। এবং তার ফলে যদি আপনি মাইনরিটি গ্রুপ দেখেন, এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট বা লার্জেস্ট মাইনরিটি গ্রুপস। ইউএসএসআর বা সোভিয়েট আমলে কিন্তু মুসলমানদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়, মস্ক নষ্ট করে দেওয়া হয়, এরকম অনেক কিছু ঘটনা ঘটে। কিন্তু যে ফ্যামিলিগুলোর মধ্যে, মানে ধরুন ফ্যামিলি ট্র্যাডিশন বলুন, ফ্যামিলি কালচার বলুন, ফ্যামিলি অনুষ্ঠান বলুন, তার মাঝে কিন্তু এই মুসলমানদের কাস্টমস, ট্র্যাডিশন সব কিছু রয়ে গেছে। এবং সেইভাবেই কিন্তু রাশিয়াতে সার্ভাইভ করে ইসলাম, বুঝতে পারছেন? প্রচুর ইতিহাস আছে। আর ওই পারেই হচ্ছে সেই মসজিদটা, যাবো ওদিকে, চলুন।
আপনারা যদি সেন্ট পিটার্সবার্গে মুসলমান দেখেন তাহলে ম্যাক্সিমাম কিন্তু টাটার বা টাটার স্থান থেকে, যেখানে আমি যাব কাজানের একটা পার্ট। তো অরিজিনালি রাশিয়ার যে মুসলমানরা তাদেরকে বলা হতো টাটার, এবং তা বাদেও কিন্তু কিরগিস্তান বলুন, উজবেকিস্তান বলুন, আজারবাইজান বলুন, সব জায়গা থেকে মুসলমানরা কিন্তু এসে সেন্ট পিটার্সবার্গে বসবাস করেন, কাজকর্ম করেন, ব্যবসা করেন, সব কিছু। সেই জন্য এখানে কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার অফ মুসলিম পপুলেশন আছে, এবং ওরা হালাল শপ চালান। মসজিদ এখানে সুন্দর সুন্দর রয়েছে, এক আধটা, খুব বেশি না, এটা সবচেয়ে বড় মসজিদ। তা বাদে কিন্তু এখানে ঈদ উল ফিতর বলুন, ঈদ উল জোহা, সব কিছু মানে মুসলমানদের যেসব উৎসবগুলো হয় সব কিছুই কিন্তু বেশ ভালোভাবেই পালন করা হয়। পার্কই পার্ক, পার্কই পার্ক, শেষ নেই, কত পার্ক। কিন্তু ক্রসিংয়ের জায়গাটা কোথায় ভাই? ক্রস করবো কোথা দিয়ে? মনে হচ্ছে আগে ক্রসিংয়ের জায়গা ছিল, ওদিকে গেলে ভালো হতো। নেভা নদীর পাশে যে পিটার অ্যান্ড পল ফোর্ট্রেস আছে তার পাশেই রয়েছে এই দারুণ সুন্দর মসজিদ। চলুন যাওয়া যাক। এই মসজিদে কিন্তু পার্কের ভেতর দিয়ে যাচ্ছি, মানে পার্কই পার্ক, মানে এত পার্ক এখানে কি বলবো। এনার্জিটা এখন ডাউন হয়ে গেছে, কারণ সকাল থেকে অলমোস্ট 12,000 স্টেপস হাঁটা হয়ে গেছে, ঠান্ডাও লাগছে। তবে বার্গার কিংটা আমায় বাঁচিয়ে দিয়েছে। খুব খালি খালি জায়গা, আমি জানি না যারা এত ভিড় জায়গায় থাকেন তারা যখন এখানে আসবেন কেমন লাগবে। আর সামনে এইটাই হচ্ছে সেই বিখ্যাত মস্ক, গাছের ফাঁক দিয়ে তো দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে সেই বিখ্যাত ক্যাথিড্রাল মস্ক অফ সেন্ট পিটার্সবার্গ। সেন্ট পিটার্সবার্গ আর মসজিদ দুটো একসাথে যায় না, তাই না? কিন্তু এখানেও দারুণ সুন্দর একটা মসজিদ আছে, চলুন দেখাই আপনাদের। সামনের দিক দিয়ে মনে হচ্ছে এন্ট্রান্সটা আছে, পারলে আবার ঢুকে দেখছি। আর এই মসজিদগুলো দেখে বা এই মসজিদটা দেখে আমার কিন্তু সেই উজবেকিস্তানের কথা মনে পড়ে যাচ্ছে। ওখানে কিন্তু শাহি জিন্দা বলুন, তারপর মুসলিয়াম যেগুলো ছিল, পুরো কিন্তু এরকম টাইপের ডিজাইন ছিল, একদম সিমিলার। এই অপূর্ব সুন্দর সেন্ট পিটার্সবার্গ মস্ক ওপেন করা হয় 1913-এ, এবং তখন এটা ছিল দ্য লার্জেস্ট মস্ক ইন ইউরোপ আউটসাইড অফ টার্কি। অনেক আশা নিয়ে ভেতর দিয়ে গেছিলাম, কিন্তু যিনি গার্ড ছিলেন উনি বললেন যে নামাজ পড়ার জন্য। আমি বললাম না না, তখন যিশু যে মুসলিম, আমি বললাম না। তখন বলছেন রিকনস্ট্রাকশনের কাজ চলছে, রেনোভেশনের কাজ চলছে, তো সেই জন্য মুসলমান যারা আর কি এখানে নামাজ পড়তে আসেন তাদেরকেই ঢুকতে দেওয়া হচ্ছে। আমি বললাম জাস্ট দেখতে এসেছি। বলে না কিছু মনে করো না, সরি, না অ্যালাউড না, এখন মানে খালি নামাজ পড়ার লোকই অ্যালাউড। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বাইরের থেকে ছবি তুললাম, ভিডিও তুললাম, খুব সুন্দর, আপনারা ঘুরে যাবেন, ভালো লাগবে। আর এখানে কেউ কিন্তু ওরকম না যে এই কেন এসছো, কেন ঘুরছো, ওরম ব্যাপার কিন্তু না, সব লোকজন খুব ভালো করে বলছে। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি আর একটা ইউনিক জায়গা দেখাতে আপনাদের, সেই জায়গাটাকে বলছে হচ্ছে, বা এই জায়গাটাকে বলছে হচ্ছে ট্রয়েৎস্কায়া স্কোয়ার। এটাও কিন্তু আর একটা গার্ডেন বা পাবলিক পার্ক, আর সামনে হচ্ছে নেভা নদী। তো এইদিকেও ব্যাক করে এসেছি, আর হুডিটাও পরে নিয়েছি কারণ হেবি ঠান্ডা লাগছে। বাপরে বাপ, এবার হাওয়া দেওয়া শুরু হয়েছে। এখানে রাস্তা কি সুন্দরভাবে পরিষ্কার করে দেখুন, এই মেশিনগুলো বা এই গাড়িগুলো করে কিন্তু রাস্তা পরিষ্কার হয়। দেখছেন কিছু একটা স্প্রে বা কিছু দিচ্ছে, আর এখান দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছে। এখানে প্রচুর সোভিয়েত কান্ট্রিতে বা পোস্ট সোভিয়েত কান্ট্রিতে কিন্তু এটাই স্টাইল, রাস্তা পরিষ্কার করার। আর এই দিকটা যদি দেখেন, এখানে একটা পাইরেট শিপ টাইপের রয়েছে, রাশিয়ার পতাকা লাগানো আছে, কি দারুণ জাহাজ একটা। এটাকে কিন্তু রেস্টুরেন্টে কনভার্ট করে দেওয়া হয়েছে, ভালো না বেশ? অনেকটা সে আমাদের ফ্লোটেল স্টাইলে। আপনারা কি ফ্লোটেলে গেছেন? আমি কিন্তু এখনও অবধি যাইনি, বাইরে থেকে অনেকবার দেখে চলে এসেছি, কোনো সময় যাওয়া হয়নি, সুযোগ হয়নি যাওয়ার আর কি। তো সেই ফ্লোটেলের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা জানাবেন তো কমেন্ট করে, যারা গেছেন আর কি। এইটাই হচ্ছে দ্য বার্থ প্লেস অফ সেন্ট পিটার্সবার্গ, ক্যাবিন অফ পিটার দ্য গ্রেট। আর এটা নাকি ফার্স্ট বিল্ডিং অফ সেন্ট পিটার্সবার্গ, 1703 সালে। পিটার দ্য গ্রেটের মূর্তিও রয়েছে সামনে, আর ব্যাক সাইডে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওখানেই কিন্তু পিটার দ্য গ্রেট থাকতেন। শোনা যায় পিটার নাকি এখানে 6 বছর ছিলেন, 1703 থেকে 1708 অবধি। আর এই ব্যাক সাইডের যে কটেজটা, এটা কিন্তু পাইন লগস দিয়ে বানানো। দেখে মনে হবে এগুলো ইট, কিন্তু এগুলো কিন্তু ইট না, সব কিন্তু লগস। খুবই ঐতিহাসিক একটা জায়গা, মানে সেন্ট পিটার্সবার্গ ঘুরে বেড়াচ্ছি, সেটা কোথা দিয়ে শুরু হলো সেটা হচ্ছে এখান থেকেই, পিটার দ্য গ্রেটের ক্যাবিন থেকে। কিন্তু এইটা এখন গেটটা বন্ধ, আমি জানি না এটা খোলে কিনা, নাকি পার্মানেন্টলি বন্ধ করা রয়েছে। তো ভেতরে ঢুকতে পারছি না, কিন্তু বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আজকে আমার যা প্ল্যান ছিল, সেই প্ল্যানের ফাইনাল যে স্পট, সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা আমার যা মনে হয়, সেখানে যাচ্ছি।
তো সেখানে যেতে যেতে দুটো কথা আপনাকে বলে দিই, সেটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গে কিন্তু কোনো স্পেসিফিক এরকম কিছু নেই যে আমি একটা স্পেসিফিক ডিরেকশানে গেলাম, খালি ওই জায়গাগুলি ঘুরলাম, ব্যাক করে আসলাম, বা একটা ডে ট্রিপ করলাম। আছে সেগুলো কমন না। আমি এরকম দুদিন ধরে প্রচুর জায়গায় ঘুরবো, অনেক জায়গাটা কালেকশন বানাবো সব কিছু হেঁটে হেঁটে। তো আমি হয়তো সব কিছু একটা এপিসোডে দিতে পারবো না, 2-3টা এপিসোডে ভাগ করতে হবে। সব সোভিয়েত আমলের বিল্ডিং, কি সুন্দর। বাহ, এখানে সব ক্যানন রয়েছে, দেখুন ক্যানন, রয়্যাল ট্রেজার্স। এটা সেন্ট পিটার্সবার্গ আর পিটার দ্য গ্রেট, এদের দুজনের মধ্যে রিলেশনশিপ কিন্তু খুব সিম্বায়োটিক। মানে যেখানেই আপনি সেন্ট পিটার্সবার্গে যাবেন, পিটার দ্য গ্রেটের নামকরণে বা ওনাকে উদ্দেশ্য করে ওনার মেমোরিতে কিছু না কিছু দেখতে পাবেনই। পিটার দ্য গ্রেটের স্কুল হাউস বা ট্রেনিং হাউস, এখানে কিন্তু পড়াশোনা শেখানো হয়। মানে উনি এখানে পড়েছিলেন এরকম না, কিন্তু স্টুডেন্টসদের এখন এখানে পড়াশোনা করানো হয়। এটা স্কুল কলেজ অনেক কিছুই কিন্তু আছে এর মধ্যে। অনেক ক্লাসরুমস রয়েছে যেগুলো বাইরে থেকে দেখতে পাওয়া যায়, নিচ দিয়ে রয়েছে এন্ট্রি। আর এখন মনে হয় স্কুল বা কলেজ যেটাই হোক না কেন, এটা এখন বন্ধ হয়ে গেছে। আর সব জায়গার আর্কিটেকচারগুলো দেখছেন কি সুন্দর না? যে কোনো বিল্ডিংয়ের আর্কিটেকচার সুন্দর। আর এখানে দেখুন লাইটও লাগানো আছে, মানে যেই রাত নামবে বা সন্ধে হবে এই লাইটগুলো জ্বেলে দেওয়া হবে, বিল্ডিংগুলো আরও সুন্দর লাগবে। আমার সামনে যে দারুণ সুন্দর মিলিটারি ভেসেলটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ক্রুসার অরোরা। এই যে ভেসেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তৈরি করা হয় 1897-এ। আর এটা কিন্তু রাশিয়ান বল্টিক যে ফ্লিট ছিল তারই অংশ ছিল। এখানে কিন্তু মিউজিয়াম আছে ছোট্ট একটা, যেটা আপনারা অ্যাক্সেস করতে পারেন। এইখান থেকে কিন্তু ঢুকতে হবে, কিন্তু এখন টাইম শেষ হয়ে গেছে, আমি যেতে পারবেন না। কিন্তু দারুণ এটা, ক্রুসার অরোরা, কি সুন্দর না? কত পুরনো। শোনা যায় যে রুসো জাপানিজ যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু এই অরোরা আর কি, এই জাহাজটা বা ওয়ারশিপটা নাকি পার্ট নিয়েছিল। হেভি খুব ইউনিক একটা জিনিস কিন্তু দেখার, সেন্ট পিটার্সবার্গে যদি আসেন আপনারা। এই দারুণ সুন্দর ব্যাটেলশিপটা দেখছেন অরোরা, এটা কিন্তু ব্যাটেল অফ সুশিমা, যেটা হচ্ছে রুসো জাপানিজ ওয়ার, সেই সময় কিন্তু এটা অপারেশনাল ছিল। এবং তারপর ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় কিন্তু এই দারুণ সুন্দর জাহাজটা অপারেশনাল ছিল। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যখন লেনিনগ্রাডের ওপর অ্যাটাক হয়, তখন নাকি এই জাহাজটাকে ডুবিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু বছর পর যখন সোভিয়েত ইউনিয়ন ফিরে আসে, তখন সেটাকে আবার তুলে রেস্টোর করা হয়। খুব ঐতিহাসিক একটা জায়গা, খুব ঐতিহাসিক সুন্দর একটা জাহাজ। এই জায়গাটা কিন্তু নিশ্চয়ই দেখে যাবেন। কি বিশাল বিশাল ক্যানন দেখুন এখানে, দারুণ, খুব সুন্দরভাবে মেনটেন করেছে। ওপরে মনে হচ্ছে গান, এটা বুঝলেন তো, এটা হচ্ছে গুলি করার জন্য, এগুলো হচ্ছে ক্যানন। আর এখানে একটা ব্রিজ রয়েছে, মানে যখন ডকে থাকতো আর কি এই জাহাজটা, তখন কিন্তু লোকজন এখান দিয়ে ওঠাউঠি করতো। এখন নর্মাল মানুষরা যারা মিউজিয়াম অ্যাক্সেস করছেন তারা ওখান দিয়ে যাচ্ছেন। কি দারুণ দেখুন। ওটা হচ্ছে এটা কী বলে জানো, এটাকে মাস্ট বলে মনে হয়। এখানে আর কি ওই যে যেই সেলিং শিপ হয় না, তারা আর কি এখান দিয়ে জিনিসপত্রগুলো কন্ট্রোল করে। ওপরে কিন্তু একটা অবজারভেশন ডেক আছে, ওখান থেকে লোকজন দেখতো জাহাজে এগুলো থাকতো। আর সামনে হচ্ছে দেখুন সব লাইফ বোট রাখা আছে, এই যে সব লাইফ বোট। ওদিকে রয়েছে এই চিমনিগুলো থাকে, জাহাজের চিমনি, সেগুলো হেভি। ওইটা হচ্ছে ফ্রন্ট সাইড। আর এই জাহাজটা এখন রয়েছে নেভা নদীর ওপর সেন্ট পিটার্সবার্গে, মানে মেইন যে নদীটা আছে তার জাস্ট একটু বাইরে একটা ক্যানাল টাইপের জায়গা শুরু হচ্ছে, সেখানে কিন্তু ডক করা আছে এই জাহাজটা। পয়সা থাকলে কি হয় আর কি না হয়, এগুলো মনে হচ্ছে প্রাইভেট বোট বা প্রাইভেট ফেরি। এটাকে চালিয়ে একদম মোটামুটি শিপের কাছেই নিয়ে চলে গেছে। আর এখানে লোকজন টাইটানিকের পোজ দিচ্ছে দেখুন, মজাদার সুন্দর জাহাজটা, ক্রুসার অরোরা, বিরাট বড়, দারুণ এক্সপিরিয়েন্স। এই জিনিসগুলো কিন্তু খুব ইউনিক, এই জিনিসগুলো কিন্তু একদম মিস করবেন না। সেন্ট পিটার্সবার্গ আর বিকেল মানেই কিন্তু লোকজন মাছ ধরতে চলে আসে এখানে। দারুণ দেখুন, সব মাছ ধরছে ছিপ লাগিয়ে দিয়ে, সাইকেল নিয়ে এসে সাইকেল পার্ক করে দিয়েছে, ছিপ লাগিয়ে সুন্দর মাছ ধরছে এখন, হেভি। তার মানে এই নেভা নদীতে মাছ আছে, আর এখানকার লোকজন মাছ খায়ও তার মানে। এই ফ্লোটেল টাইপের এরকম খাওয়ার দোকান বা রেস্টুরেন্ট এখানে কিন্তু অনেক। এটা এখন খোলা আছে মনে হচ্ছে, কিছু লোকজন আছে যারা আর কি নেভা নদীর ওপর খেতে চায়, লাঞ্চ ডিনার করতে চায়।
বা একটু বিকেলের দিকে স্ন্যাক্স এনজয় করতে চায় তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। এই অ্যাভিনিউটা আমার সত্যি খুব ভালো লাগছে, সত্যি বলছি। এত সুন্দর সানসেট হচ্ছে সামনে, ওই দেখুন ছিপ ফেলে দিল। সানসেটের কথা বলছি, মাঝখানে ছিপ ফেলে দিয়েছে। হেভি হেভি, খুব সুন্দর ভাইব, খুব সুন্দর ভাইব। আমি আবারও বলছি, মস্কোর থেকে কিন্তু আমার সেন্ট পিটার্সবার্গ অনেক সুন্দর লাগছে। মানে যেই শহর হেঁটে ঘোরা যায়, যেই শহরে সৌন্দর্য আছে, সেই শহর কিন্তু সবসময় আমার ফেভারিট। সে নেচার হোক, আর্টস হোক, আর্কিটেকচার হোক, বিল্ডিং হোক, যাই হোক না কেন। এই দেখুন কাকা এক্ষুনি ছিপ ফেলেছে, খুব টেনশানে আছে। মাছটা নিয়ে গেলে বউ কিন্তু বহুত পেঁদাবে। সাইডে ব্যাগ রাখা আছে, ব্যাগের মধ্যে মাছের খাবার রাখা আছে। এইখানে দেখুন, এখানে হচ্ছে বোটের কাউন্টার। এখান থেকে বোটগুলো ছাড়ে সেন্ট পিটার্সবার্গের এই নেভা নদী দিয়ে কিন্তু ঘোরায়। তো এখানে এক দাদা ছিল, এই দাদা এখানে বসে আছে। মানে যেখানেই দেখবেন এরকম পিয়ার টাইপের আছে, ওখানেই কেউ বসে থাকবে। তো ওনার সাথে কথাবার্তা বললাম। 1 ঘন্টা ঘোরায় পুরো এই নদীটা, ক্যানালের মধ্যেও নিয়ে যায়। তো ড্রপ পয়েন্ট কিন্তু 2টো আছে, তো চাইলে আপনারা ঘুরতে পারেন। আমাকে এরকম একটা টিকিটও দিয়ে দিল। এই দেখুন একটা টিকিট দিয়ে দিয়েছে, 1500 করে লেখা আছে। ও বলছে 800 হয়ে যাবে একজনের জন্য। তো 800 মানে ধরে রাখুন আমাদের 900-950 টাকা। 1 ঘন্টা ঘোরার জন্য ঠিকই আছে। এখন হয়ে গেছে টাইম সন্ধ্যে 6টা, আর এখন প্রচণ্ড ঠান্ডা। বাপরে, বেড়ে পাকামি করে আমি এটা পরে এসেছিলাম, একটা নতুন হুডি কিনেছি, ভাবলাম পরেই নিই। ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে যাবো, কিন্তু এত হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে করতে লেট হয়ে গেছে। এখন হাত ফাত অবশ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা পড়ছে। এই সূর্যটা যতক্ষণ আছে ততক্ষণ ভালো, যেই সূর্যটা নেমে যাবে অবস্থা খারাপ। তার আগেই হোটেলে ঢুকে যেতে হবে, নইলে পারা যাচ্ছে না। এই ব্রিজ ক্রস করে যাব, ক্রস করে গিয়ে আমাকে আরও 2 কিলোমিটার যেতে হবে। তো আজকে অলরেডি 15,500 স্টেপস হয়ে গেছে। একটু বোর্ড দেখি, বোর্ড দেখে মনে ফুর্তি আনি। সাংঘাতিক ঠান্ডা, বাপরে বাপ। আর এই নেভা নদীর ওপর না হাওয়া দিচ্ছে, তো আর বেশি ঠান্ডা লাগছে, পুরো জমিয়ে দিচ্ছে। পায়ে ব্যথাটা আমি ভাবছিলাম হাঁটার জন্য হচ্ছে, আমার এখন মনে হচ্ছে জানেন তো, এই ঠান্ডার জন্য মনে হচ্ছে ঠান্ডা লেগে হয়তো হচ্ছে। সেটা কি হতে পারে? ঠান্ডা লাগলে কি ব্যথা হয়? জানি না, যাই হোক। তো কালকে তো মলম ফলম লাগিয়ে নিয়েছিলাম। আজকে তাড়াতাড়ি ঘরে ফিরি, বা কোনো একটা গরম রেস্টুরেন্ট ঢুকে কিছু খাই বা কিছু করি। এরপর আমার অবস্থা পুরো কাহিল হয়ে যায়। হস্টেলে ফিরে গিয়ে পরে একবার টুক করে বেরিয়ে রাত্রে একটু উজবেক প্লাভ, পিৎজা, চিজ বলস আর কফি দিয়ে ডিনারটা সেরে নিই। প্রচণ্ড খিদেও পেয়েছিল, আর শরীরেও একদম এনার্জি ছিল না। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করার আগে আপনাদের একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। কারণ মনে রাখবেন, জীবন কিন্তু একটাই, আর এই জীবনেই কিন্তু এই সব জিনিস দেখে নিতে হবে।